আবার একটু বলে নিই সংক্ষেপে। আমি গত 25/8/2024 তারিখে ওসি হিসেবে মোহাম্মদপুর থানায় যোগদান করি। এর আগে আমি পুলিশ একাডেমি 7টায় শিক্ষকতা করছিলাম গত 1.5 বছর। আসলে আমার চাকরি 18 বছর পূর্ণ হবে নভেম্বর মাসের 1 তারিখে। গত 18 বছর আমি থানায় চাকরি করিনি বা করতে পারি নাই, সৌভাগ্য হয় নাই। ভালো হয়েছে আমার হাত পরিষ্কার। তত্ত্বাবধায়ক সরকার আসার পরপরই আমাকে র্যাবে পোস্টিং করে দেওয়া হয় 2007 সালের ফেব্রুয়ারি মাসে। সেই থেকে আমি মূল স্রোতধারার বাহিরে র্যাবে গেছি। র্যাব থেকে এসে যখন জেলায় আবার ব্যাক করলাম, তখন অলরেডি 2009 সালে নতুন সরকার এসেছে, পরিবর্তন এসেছে। তো আমাকে জয়পুরহাট সদর থানায় পোস্টিং দিল। তো পোস্টিং দেওয়ার পরে দেখলাম যে ধরনের কাজ করার হুকুম হচ্ছে, আমার পক্ষে সেটা করা সম্ভব হচ্ছে না। রাজেশ ভাই বলেছেন যে আমি আসলে স্পোর্টসম্যান মূলত। আমি জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছি, জাতীয় পুরস্কারও আছে আমার। তো একজন খেলোয়াড় হিসাবে আমার মনটা একটু অন্যরকম। জীবিকার প্রয়োজনে পুলিশে চাকরি করেছি, পুলিশ অফিসার হবো কখনো ভাবি না। ইচ্ছা ছিল আর্মি অফিসার হওয়ার, 2বার আইএসএসবি দিয়েছি, ফাইনালে হয়তো ভালো করতে পারিনি, 2বার আইএসএসবি পরীক্ষা দিয়ে রিজেক্ট হয়েছি। এরপরে যখন 2002 সালে আমাদের সার্কুলার হলো, তারপর পরীক্ষা দিলাম, যা পড়াশোনা যেটুকু করেছি, ভালো স্কুল কলেজে পড়েছি, হয়ে গেল চাকরিটা। তো চলে আসলাম, ভাবি নাই। প্রথমবার পরীক্ষা দিয়েছি চাকরিতে, আমি র্যাবে চলে গেলাম। র্যাবে থাকা অবস্থায় 2008 সালের নির্বাচন হলো। তারপরে ফিরে এসে দেখলাম যে আমি আসলে মিসফিট, পুলিশ বাহিনীর জন্য আনফিট বলবো না, মিসফিট। আমাকে তারা হচ্ছে না। তো আমি দরখাস্ত দিয়ে ইয়াং অফিসার, আমি তখন বয়স কম, 2009 সাল। তো দরখাস্ত দিয়ে কোর্টে চলে গেলাম। কোর্টে সাধারণত আপনারা জানেন বুড়া পুলিশ যায়, ঠিক আছে? তো আমি দরখাস্ত দিয়ে কোর্টে চলে গেলাম। সেখানে যে পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা করে জাতিসংঘ মিশনে পরীক্ষা দিয়ে প্রথমবারই চলে গেছি। মিশনে 11 সালে গেছি, 12 সালে ব্যাক করছি। মিশনে বসে আবার শপথ করছি যে আমি থানায় চাকরি করব। তো এসে আবার ডিএসপিতে জয়েন করছি, জেলায় ফেরত এসে। সাদা পোশাকে কাজ, কোনো অ্যারেস্ট নাই, কোনো ওয়ারেন্ট তামিল নাই, কোনো কিছু নাই। তো এই যে আমি ছাড়ছি, তারপরে প্রমোশন হয়েছে 2015 সালে এসবিতে গেছি, যে আমি থানায় চাকরি করবো না। আমি এই পোস্টিং গুলো নিতে অনেক কষ্ট হয়েছে। 5 বছর এসবিতে, তারপর ওখান থেকে দরখাস্ত দিয়ে টুরিস্ট পুলিশে গেছি। আমি জানি যে বাইরে আমি চাকরি করতে পারবো না। 2020 সালে ভাবছিলাম 2018-তে যদি কোনো পরিবর্তন হয়, হলো না। তো 20 সালে আবার চলে গেলাম আপনার টুরিস্ট পুলিশে। এই 4 বছর টুরিস্ট পুলিশে, 24, এর মধ্যে ডেপুটেশনের 7.5 বছর। এই আমার চাকরি জীবনের খতিয়ান। ভাবছিলাম যে এই যে নভেম্বরে 20 বছর হবে, 80% পেনশন নিয়ে চলে যাব, ঠিক আছে? তো আল্লাহ হয়তো আপনাদের সরাসরি খেদমতের একটা সুযোগ রাখছে। তো আল্লাহ কতদিন খেদমতের সুযোগ দেবে আমিও কনফিউজ। এই জন্য ফ্যামিলি আনতেছি না, একটা সুটকেস একটা ব্যাগ নিয়ে আসছি। এখন আমি ফ্যামিলি আনি নাই। ওই আমার থানার ওসি রুমের পেছনে একটা রেস্ট রুম আছে, ওখানে থাকি, থানার মেসে ভাত খাই। যে চিন্তা করতেছি যদি আল্লাহ সুযোগ দেয় খেদমতের, যদি লাস্টিং করে, তো ফ্যামিলি নিয়ে আসবো, না হলে আবার চলে যাবো। তো যার হারানোর কিছু নাই ভাই, তার সাথে লাগতে যাবেন না। এইটা ব্যক্তি জীবনে মনে রাখবেন, পারিবারিক জীবনে মনে রাখবেন। যার হারানোর কিছু নাই তার সাথে লাগতে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার হারানোর কিছু নাই। গত 20 বছর বেতনের টাকায় সংসার চলছে। এখান থেকে খাগড়াছড়ি দিলে পরে ওই বেতনের টাকা 1 টাকা কমবে না। আমি ভাই আপোষ করে শিখিনি। ভদ্রোচিত ভাবে যেটুকু আপনি আছেন, সম্মান করে যেটুকু আইনের মধ্যে করা দরকার করব। বাট আইনের বাইরে আমাকে দিয়ে প্রেশার দিবেন না। আমার একটা সুটকেস, একটা ব্যাগ, চলে যেতে সময় লাগবে না। যারে পছন্দ হয় তারে দিয়ে চালান। আপনার থানা, আমার ইচ্ছা ভালো ভালো কিছু করা। আমার বডিগার্ড আছে, গাড়ি আছে, আমার চিন্তায় মুখোমুখি হতে হবে না।
আমি রাত 3টে পর্যন্ত ক্যান্সার গলি আর ওই বোর্ড আমি বসে থাকি, রাতের যে কোনো সময় যাবেন যা দেখবেন ওসি বসে আছে নিজের গাড়ি। আজকে যে অপু গেছিল, আপনাদের নেতা অপু গেছিল, বললো ভাই কাল 2টার সময় আপনি দেখছি ওখানে, ঠিক আছে? 2টার সময় আমাকে বোর্ড ঘাটে দেখছে, আমি গাড়ির মধ্যে বসে আছি। ডিএমপির কোনো ধারা ওসি পিস্তল নিয়ে ঘরে না, যার 50টা ওসি আছে, আমি ওসি পিস্তল ইস্যু করছি, এটা ডাঙ্গুলি খেলার জন্য না, বিলিভ মি, ডাঙ্গুলি খেলার জন্য এই 1 কেজি ওজন কোমরের পাত্তি নিয়ে আমি ঘুরতেছি না, পালে ফালায় দিব, সোজা কথা। আইন আমাকে সেই ক্ষমতা দিচ্ছে। কেউ কারো সম্পদ নিয়ে যদি দৌড় দেয়, কোনো কেউ যদি ডাকাতি করে ছিনতাই করে দৌড় দেয়, ওই সম্পদ উদ্ধার না করা পর্যন্ত গুলি করে হত্যা করার ক্ষমতা আমাকে আইন দিয়েছে। আপনাদের মাধ্যমে সকল ছিনতাইকারীকে এই আইনটা শোনায় দেন যে তুই যখন কারো জিনিস ছিনতাই করে নিয়ে যাস, ওই সম্পদ উদ্ধার না হওয়া পর্যন্ত তোকে গুলি করে মারার ক্ষমতা সরকার পুলিশকে দিয়েছে। 10 রাউন্ড গুলি আছে, আমার সাথে আরো পুলিশ আছে, ঠিক আছে? আল্লাহর রহমতে শুটিং ভালো। এই কিছুদিন আগে মিশরে পরীক্ষা দিয়েছি, আবার ওখানে শুটিং প্র্যাকটিস করলাম, বেশ ভালো বুঝতে হয় সবগুলা, ঠিক আছে? তো মারলে ফিরবে না কিন্তু, ঠিক আছে? গুলি করলে লাগবে, আমি গুলি করলে লাগবে। তো যেহেতু আইন আমাকে ক্ষমতা দিছে, আমার কর্তব্য আমি আমার সর্বোচ্চটাতে করব, বাকিটা আপনাদের সহযোগিতা। আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে আমার বংশে প্রথম সরকারি চাকরি আমি করতেছি। আমার বংশের লোকজন চাকরি করে না, যাই হোক জায়গা জমি কিছু আছে, হ্যাঁ চলে যান। আমার দাদা 26 বছর চেয়ারম্যানই করছে আমার ইউনিয়ন পরিষদে, 1944 থেকে 70। আপনার আইয়ুব খান মৌলিক গণতন্ত্র করছিল, আপনাদের মুরব্বীদের মনে আছে, মেম্বারের ভোটে চেয়ারম্যান নির্বাচন, তখন এই কেনাবেচা শুরু হলো, যেটাতে জেলা পরিষদে হয়, যেটা জেলা পরিষদ, আপনাদের ডিএমপিতে জেলা পরিষদে জানেন তো, যে মেম্বারের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন হয়। ওখানে কিন্তু মেম্বার সাহেবদের খুব দাম, দেখবেন মেম্বার সাহেবকে খুব খাতির করে, কি কি করে করে জেলা পরিষদের চেয়ারম্যান হয়, ফ্ল্যাগ আলা গাড়ি পায়, বডিগার্ড পায়, আরো কি কি পায়। এই জন্য তাই আইয়ুব খান আপনার করেছিল মৌলিক গণতন্ত্র, মেম্বার ভোট দিবে, মেম্বারের ভোটে চেয়ারম্যান নির্বাচন হয়। এই কেনাবেচা যখন শুরু হলো, আমার দাদা ওটা আবাস করে নাই, এই কেনাবেচা আমার দাদা করে নাই। আমার দাদার আগে আমার দাদার বড় ভাই চেয়ারম্যান ছিল, মানে বংশ পরস্পরে আমরা ওখানে আছি। তো কেনাবেচা যখন করে নাই, যখন ওই মেম্বার, উনি তখন কেনাবেচা করে চেয়ারম্যান হয়েছিলেন 74 সালে। আমার দাদা তারপরে আর যায় না, বয়স হয়ে গেছিল, আর যায় না। মাঝে আর উপযুক্ত কোনো ছেলে ছিল না। আমার বাবা খুব কম বয়সে 84 এবং 87 সালে চেয়ারম্যান নির্বাচন করে, কিন্তু ভোটের কেনাবেচার মাঠ বেশিতে একবার 28 ভোট, একবার 32 ভোটে হেরে যান। তারপর 92 সালে আবার নির্বাচন করেন না, তারপরে আমার চাচা আসেন। 92 সাল থেকে আজকে 2024 আমার চাচা একটানা চেয়ারম্যান আছে। এটা বোঝানোর জন্য যে জনগণের সাথে আমরা সম্পৃক্ত। 92 থেকে 2024 একটানা উনি চেয়ারম্যান আছেন। আমার মেজো চাচা, আমার যে জেলায় বাড়ি, জেলার নাম না বলি, সদর উপজেলা চেয়ারম্যান বরপর 2 টার্ম ছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন যখন অংশ নেয়নি, তখন উনি নির্বাচন করেন না, ঠিক আছে? তো আমরা আসলে মানুষের মাঝে থাকা মানুষ, এটা আপনাকে বোঝানোর জন্য। আমি পোশাক গায়ে দিছি, আমি আলাদা না, আমার ভিতরটা এখন কিন্তু গণমানুষের মানুষ। আপনাদের সাথে মিশে আমার রক্তের মধ্যে আছে, এটা আমার রক্তের মধ্যে মানুষের সাথে মেশা। তো আপনাদের জন্য কাজ করতে চাই, যে একটা ভালো সুনামের জন্য। হয়তো আমি চলে যাব এখান থেকে, আপনারা একদিন বলবেন যে ইফতেখার নামে এক ওসি ছিল, সে চেষ্টা করেছিল বা কিছু করেছিল। এইটা যদি আজ থেকে 10 বছর পর আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ একজন ফোন দেয় যে ভাই আপনি এখানে ছিলেন, মনে আছে আপনার কথা, এইটা আমার কাছে কোটি টাকা দাম। তো এই জন্য আমি কাজ করতে যাচ্ছি, আপনারা কমিটি করেন। আমি অলরেডি কিছু কাজ শুরু করেছি, পেপার ওয়ার্ক শুরু করেছি। ছাত্র যারা আছেন, যারা আজকে দেশটাকে এই পর্যায়ে পরিবর্তন করলেন, তাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, তাদের সাথে কথা বলছি, তাদেরকে বলছি তোমরা কমিটি করো। তোমাদের মধ্যে যারা একদম ক্লিন ইমেজ আছো, তারা কমিটি করো। এলাকার যারা মুরব্বী আছে, তাদের সাথে যোগাযোগ করো, সবাই মিলে সম্মিলিতভাবে এটা করতে হবে। আমি হিসাব করে দেখেছি, 2 থেকে 250 লোক আছে যারা এই কোপানো বাহিনী চিন্তাই করে। এর মধ্যে ছোট ছোট বেশিরভাগ, বড় আছে কিছু কম। তো এর মধ্যে বড় 50 থেকে 100 জনকে যদি আমরা
ধরে মামলা চালান করতে পারি, 2 বছরের জন্য অন্তত যদি হাজতে ঢুকাই দিতে পারি, তাহলে মোটামুটি এলাকাটা পরিষ্কার হয়ে যাবে। বাকি যেগুলো আছে সেগুলো এমনি পালায় যাবে, কিছু সাথে কিছু দিয়ে দিবেন, এলাকা ছাড়া হবে। আর আপনাদের বাড়িওয়ালাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা একটু একট্টা হন, যে এই খারাপ লোকগুলোর তালিকা আপনারা জানেন, এখন যদি না জানেন তবে তালিকা করেন, করে এদেরকে নোটিশ দিয়ে দেন তোমরা এলাকা ছাড়ো। তোমরা কোথায় যাবো আমরা জানি না, তোমরা এলাকা ছাড়ো, তোমাদের বাড়ি ভাড়া দিব না। আপনি বাড়ি মালিক, আপনি যদি না রাখেন সে কেমনে থাকবে? নামতে না চাইলে এই যে আপনার কমিটি করতেছেন সবাই মিলে ধরে নামায় দেন, বাকিটা তো পুলিশ আছে আমরা। তো যখন একজন থাকার জায়গা পাবে না, যখন তার ছেলের জন্য যে বাড়ি ভাড়া পাবে না, তখন এই বাপটাই ছেলেটাকে বের করে দেবে, ছেলেটাকে ধরায় দেবে। আমার চাকরি জীবনে দেখেছি বাপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে ধরায় দিছে। তো এখানেও এটা হোক, বাবাদের মধ্যে সচেতনতা আসুক, তারা ধরায় দিক, আমরা ধরতে রাজি আছি। মাদকটা যে মানে মনে হয় আসলে সন্ত্রাসটা, এই মাদক এবং সন্ত্রাস এটা খুব রিলেটেড। আপনার যে ছেলেটা ছিনতাই করে ওই টাকা দিয়ে মাদক সেবন করে, যে পরিমাণ টাকাটা ছিনতাই করে এটা যদি ঘরে রাখতো 2-3 মাস ছিনতাই করার পরে সে ব্যবসায়ী হয়ে যাওয়ার পর টাকা তো থাকে না, ওই বস্তিতেই থাকে, টাকাটা সব এই মাদকের পেছনে চলে যায়। মাদকটা আসলে আপনার চক্রটা কি? আপনি যখন মাদক সেবন করবেন, শুধু মাদক না, আপনি চাইল যেটা খান, এখানে উৎপাদন হয় মোহাম্মদপুরে, ধান ক্ষেত আছে, এই চালটা আসে থেকে উৎপাদন অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে আসে, অর্থনৈতিক সূত্র। বাণিজ্যটা হয় হলো উৎপাদন অঞ্চল